প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি এসেছি আমার জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে বলতে চাই। ঘটনাটি বলে আমার মনটা একটু হালকা করতে চাই। গতই 14 ফেব্রুয়ারি ঘুরতে যাওয়ার জন্য আমার মা বাবার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে টাকা দেয়নি। টাকা না দিয়ে আমাকে আজে বাজে বকাঝকা করে। তারপর আমি রাগে জিদ্দে বাড়ি থেকে বের হয়ে গেলাম। তারপর আমার কি ঘটনা হলো তা আপনাদেরকে সরাসরি বলবো। এটা আমার বাস্তব ঘটনা। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি মিথ্যে হয় আপনার জুতা দিয়ে আমাকে তাস করে একটা বাড়ি দিবেন। আমি কোনো মিথ্যা গল্প বলি না। জি আপু, তা আপনি এত সত্যবাদী, সত্য কথা বলেন, কিন্তু আপনি অনলাইনে কেন গল্প বলতে এসেছেন একটু বলবেন? সম্মানিত দর্শক শ্রোতা সকলেই আপনার এই কথাগুলো জানতে চায়, কেননা আপনি একজন মেয়ে মানুষ, কেন অনলাইনে এসেছেন এটা সবারই একটা জানা আছে। তো দর্শক শ্রোতা যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা এই মেয়ের কথাগুলো সবগুলো শুনবেন এবং শুনে তারপর আপনারা মতামত জানাবেন। হ্যাঁ, আমি অনলাইনে এজন্যই এসেছি। আমার এই গল্পটি আমি অনেকের কাছেই বলতে চেয়েছি, কিন্তু বলতে পারি নাই। কেউই আমার এই গল্প শুনতে চায় না, সবাই আমাকে অবহেলা করে। তাই আপনাদের সামনে আমার এই গল্পটি বলতে চাই। প্রথমে আমি আমার নামটা বলছি। আমার নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার। গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, বয়স 16 বছর। বর্তমানে আমি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছি। আর আমার বাড়ির ঠিকানা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর উপজেলা। আমার বাবার নাম খলিমুল্লাহ, আমার মায়ের নাম হাজেরা খাতুন। আমরা 3 বোন। ছোট বোনের নাম জামেলা সুন্দরী, তারপর আমার ভাই কামাল হোসেন, তারপর আরেক ভাই জামাল হোসেন। সবার ছোট হলো আমার ছোট বোন, তার নাম ছোটমণি। তো আমি পরিবারের সবার বড়। আমার নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে। আমার বাবা একজন দোকানদার। আমাদের গ্রামের বাজারে একটা মুদি দোকান আছে। আর আমার নানা ব্রাহ্মণবাড়িয়া শহরে একজন বড় দোকানদার, পাইকারি মাল বিক্রি করে। বিয়ের আগে সেখান থেকে আমার বাবাও মাল আনতো। সেখান থেকে পরিচয় হয়ে আমার নানা আমার বাবার সততা দেখে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তবে আমার বাবাও সুন্দর কম নয়, আর আমার মা বেশি সুন্দরী নয়। আমার মায়ের গায়ের রং কালো, কিন্তু রং কালো হলে কি হবে, আমার মায়ের গুণ আছে অনেক। আমার মা হাতের কাজে খুব ভালো এক্সপার্ট। আমাদের ঘরে যদি কোনো কাপড় ছিঁড়ে যায়, আমার মা সাথে সাথে সেটা সেলাই করে দিতে পারে। অর্থাৎ আমার মা সেলাই মেশিনের কাজে খুব ভালো দক্ষ, যার কারণে আমার বাবাকে মাও কিছুটা সাপোর্ট দিতে পারে। তো যাই হোক, আমি আমার মূল ঘটনায় আসি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। অনেক আগে থেকেই সেটা শুনেছি, যখন আস্তে আস্তে বড় হয়েছি। আর এখন তো আমি এসএসসি পাশ করেছি এবং কলেজে যাচ্ছি, সে কারণেই আমার একজন লাভারও হয়েছে। তাই যদিও আমি কলেজে পড়ি, কিন্তু আমার পরিবারটা খুব ধার্মিক। আমার মা বাবা দুজনেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মা বাবা এখনো দুজনেই তাহাজ্জুদ পড়ে, সালাত ও তাসবিহ পড়েন, ফাস্টের নামাজ পড়েন, অর্থাৎ কোনো নামাজই বাদ দেন না। আমিও নামাজ পড়ি, কিন্তু ইদানিং কলেজে গিয়ে ঠিক মতন নামাজটা পড়তে পারি না। তাই ফ্যামিলি থেকে অনেক বকাঝকা খেতে হয়। কিন্তু কিভাবে যে আমার একটি ছেলের সাথে প্রেম হয়ে গেল তা নিজেও জানি না। তাই 14 ফেব্রুয়ারি দুজনেই প্ল্যান করেছি একটু ঘোরাঘুরি করব। তাই মা বাবার কাছ থেকে খরচের জন্য কয়েকটি টাকা চেয়েছিলাম, যে আমাকে 500 টাকা দাও। তখন তারা আমাকে জিজ্ঞাসা করে, তুমি টাকা দিয়ে কি করবে? আমি বললাম, কি করব সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার 500 টাকা লাগবে। কিন্তু তারা আমাকে টাকা দিতে চায় না। আমার কাছ থেকে অনেক জবাবদিহিতা চায়, যে তুমি টাকা দিয়ে কি করবা বলো। এখন এই ঘটনা কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করব? এই কথা বললে আমাকে ঝাড়ু দিয়েও পিটাতে পারে এবং জুতা দিয়েও পিটাতে পারে, এমনকি বাড়ি থেকে গাদ ধরে বের করেও দিতে পারে। কারণ আমার পরিবার কখনো এটা মেনে নেবে না। তাই আমি তাদের কাছে আসল কথা না বলে টাকা চাইলাম, কিন্তু না, তারা আমাকে টাকা দিবেই না। এদিকে আমি আমার বয়ফ্রেন্ড সুহেলকে কথা দিয়েছি, না যেতে পারলেও আমাকে আর আমার পরিবারকে ছোট মনে করবে। তাই আমি মা বাবার কাছে অনেক জোরাজুরি করলাম কিছু টাকা দেওয়ার জন্য। কোনোভাবেই তারা টাকা দিল না, উল্টো আমাকে নানানভাবে আজে বাজে কথা বলতে লাগলো। তোমাকে আর কলেজে পড়তে হবে না, তো কিছুদিনের মধ্যেই তোমাকে বিয়ে দিয়ে দেব, এরকম উল্টাপাল্টা কথা বলতে লাগলো। কিন্তু এসব কথা শুনে আমার জিদ আরো বেড়ে গেল। তখন চিন্তা করলাম, মাত্র 500 টাকা যখন আমাকে দিতে পারে না, তখন আমি এই বাড়িতে আর থাকবো না। তখন রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব
এত কিছু চিন্তা করলাম না, কিন্তু বাইরে এসে চিন্তা করলাম ঢাকায় কাকার বাসায় চলে যাই। কয়েকদিন বেরিয়ে আসি, অনেকদিন পর্যন্ত ঢাকায় যাওয়া হয় না, তাই চাচাতো বোনদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি। এই বলে মনের জিদ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এসে ঢাকার বাসে উঠে পড়লাম। এদিকে বাড়ি থেকে অনেক ফোন আসছে, আমিও জিদ করে আর ফোনটা ধরি না। ফোন বাজতেই আছে, কিন্তু আমি ফোন ধরি না। তাই বাসে উঠেছি, আমার পাশের সিটে আরেকটি লোক বসেছে। লোকটা অনেক বয়স্ক, দেখতে মনে হয় আমার নানার বয়স। তো তখন মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, মুরব্বী মানুষ পাশে থাকলে কোনো সমস্যা নেই। তারপর আমি ওনাকে নানা বললাম যে নানা কোথায় যাবেন? উনি বলল কমলাপুর যাব। তো উনি আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাবা? আমি বললাম কমলাপুর নেমে যাত্রাবাড়ি যাব। তখন উনি আমাকে আরও বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে লাগলেন। এক পর্যায়ে উনি আমার সব কিছুর খবর নিতে লাগলেন এবং আমি আমার সমস্ত কথা ওনার কাছে খুলে বললাম। তখন উনি বলল দেখো, যাই হোক না কেন, এভাবে তোমার বাড়ি থেকে বের হয়ে আসার উচিত হয়নি। তুমি একজন যুবতী মানুষ, তোমার এই কাজটা করা উচিত হয়নি। বয়স্ক লোকটা আমাকে এভাবে বলছিল। তো আমি তো প্রথম ওনাকে ফেরেস্তার মতো মনে করছিলাম, কিন্তু ওনার ভিতরে যে এত শয়তানি তা আগে জানতাম না। তো ওনার সাথে কথা বলতে বলতে ঢাকা পর্যন্ত গেলাম। কমলাপুর যখন গিয়ে নামলাম, তো উনি বলেছিল কয়েকটি ছেলে আসলো এবং বলল এরা আমার নাতি। তখন তাদেরকে বলল যাতে ওই মেয়েটিকে যাত্রাবাড়ি পৌঁছে দে। আমিও তখন ওনার কথা বিশ্বাস করলাম, কেননা ওনার সাথে বাসে পরিচয় হয়ে যেসব কথা বলেছি অবিশ্বাস করার মতো কিছুই নেই। উনি যে এত খারাপ তা আগে জানতাম না। তখন ওই ছেলেগুলো আমাকে তাদের সাথে নিয়ে গেল, একটা রিক্সায় উঠালো, উঠিয়ে বাসাপুর দিকে চলে গেল। আমি বললাম কি ব্যাপার ভাই, ওদিকে যাচ্ছেন কেন? তখন ওরা বলে মেন রাস্তা দিয়ে অনেক বেশি জ্যাম, আপনাকে গলির ভিতর দিয়ে নিয়ে যাব। তো ওনারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করলো, আমিও তাদেরকে উত্তর দিলাম। তো এক পর্যায়ে তারা আমাকে গলির ভিতর একটি খালি রুমে নিয়ে গেল। তো আমি বললাম কি ব্যাপার ভাইয়া, আমাকে এখানে কেন এনেছেন? ওনারা আমাকে বলে তুমি একটু রেস্ট নিবা, অনেক দূর থেকে এসেছ, একটু রেস্ট নেও। কেন, এখানে কি তোমার ভালো লাগছে না? আমি বলি না, আমার কাকার বাসায় যেতে হবে, ওনারা আমার জন্য অপেক্ষা করছে। তখন বাজে বিকাল 5টা। তখন তারা রুমের ভিতর দরজা লাগিয়ে দেয়। ভয়ে দেখি আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, কি বলবো, কিছু বলতেও পারছি না। তো এক পর্যায়ে আমি অনেক চিল্লাচিল্লি শুরু করলাম, কিন্তু তারা একজন এসে আমার মুখে চেপে ধরলো এবং আমার মুখে টেপ মেরে দিল এবং হাত পা বেঁধে দিল। তখন তো আমার আর কিছুই করার নেই। আসসালামু আলাইকুম, আমি বিথি আক্তার। আমি কুমিল্লা থেকে এসেছি আমার জীবনের গল্প বলার জন্য। আপু, আপনি জীবনের গল্প অনলাইনে বলতে এসেছেন কেন? আপনার এলাকা থেকে কার কাছে কি বলার সুযোগ নেই? আমি অনলাইনে এই জন্যই গল্প বলতে এসেছি, গল্পটা বলে আমার মনটা একটু হালকা করতে চাই। আর কোনো উদ্দেশ্যে আমি গল্পটি বলছি না। তাই আমি আশা করি আমার এই গল্পটি আপনারা শুনবেন। আমি গ্রামের একজন সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমার বাবা দিন যা আনে তা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। আমাদের কোনো বাড়তি রোজগার ছিল না। এই গল্পটি আমার কিছুদিন আগের ঘটনা। আমরা 5 ভাই 2 বোন। আমরা 2 বোন বড় আর আমার ভাইগুলো ছোট। বড় হওয়ার কারণে পরিবারের চাপ বেশি, দায়িত্ব বেশি। তাছাড়া বাবা সংসার একা চালাতে হিমশিম খেতে হয়। অভাবের কারণে বেশি দূর লেখাপড়া করতে পারিনি। তবে ছোট থেকে আমার খুব স্বপ্ন ছিল আমি অনেক লেখাপড়া করব, ডাক্তার ইঞ্জিনিয়ার হব। কিন্তু গরিবের স্বপ্ন নাকি কোনোদিন সত্যি হয় না। আমার ক্ষেত্রে তাই হলো। কত স্বপ্ন, কত আশা, সমস্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, তার বাস্তবে পূরণ হলো না। বিধাতা রেখি লিখন, অনেক মেধাবী ছাত্রী অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না। আবার দেখা যায় অনেক খারাপ স্টুডেন্ট, অনেক বড় লোকের ছেলেরা কিন্তু টাকা পয়সা দিয়ে ঠিকই সার্টিফিকেট জোগাড় করে ফেলে। কিন্তু গ্রামের অনেক মেধাবী গরিব ছাত্রী টাকা পয়সার কারণে উচ্চ লেভেলে যেতে পারে না। আমি তার প্রমাণ। স্কুলে অনেক ভালো ছাত্রী ছিলাম, ক্লাসের প্রথম ছিলাম। তারপরেও টেনে টুনে মেট্রিক পাশ করে আর কলেজে ভর্তি হওয়া গেল না। মেট্রিক পাশ করার পর বিভিন্ন জায়গা থেকে বিয়ের পাত্র আসে। গরিবের বিয়ে, গরিবের মেয়ে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারে ততই মনে হয় বাসে। কিন্তু বিয়ের কথা বললে কি আর বিয়ে হয়ে যায়? আশপাশ থেকে অনেকেই আসে, দেখাদেখি করে, পছন্দও হয়। কিন্তু অনেক সময় আমাদের পছন্দ হয় না। ছেলে বেকার, বিয়ে করে খাওয়াবে কি? আবার অনেক ছেলেরা আছে কিন্তু বয়স্ক। আমি একটা অল্প বয়সী মেয়ে, বয়স্ক ছেলের সাথে বিয়ে, সেটা তো সম্ভব নয়। আবার অনেক সময় সব কিছুই ঠিকঠাক হয়ে যায়, যৌতুকের জন্য গিয়ে আটকে যায়। কেউ চায় 5 লাখ টাকা যৌতুক দিতে হবে, আবার কেউ চায়
একটা পালসার গাড়ি দিতে হবে, যার কারণে বিয়ে হচ্ছিল না। এদিকে আমার বয়সও হয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছিল না। তো এভাবেই টেনশনের মধ্যে আমাদের দিন যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন ফেসবুকে পরিচয় হয়ে একটি ছেলের সাথে আমার প্রেম হলো। ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর, লম্বা এবং অনেক ঠাকাউলা। তার বাসা ঢাকায়, মিরপুর 1 শাহালি মাজারের পিছনে। তার সাথে আমার প্রেম হয়। এক পর্যায়ে সে আমাকে বিয়ের কথা বলে। আমি তাকে আমাদের পারিবারিক অবস্থার কথা বলি, কিন্তু সে বলে, তোমার পরিবারকে তো আমি বিয়ে করছি না, আমি তোমাকে বিয়ে করছি, শুধু তোমাকে পেলেই আমি খুশি। তারপর আমি কি করব চিন্তা করছিলাম। এদিকে পরিবারেও দেখাদেখি চলছে। তাই আমি একদিন হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাই এবং সোজা তার কাছে চলে যাই। এবং ওই দিনই সে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। তার পরিবার দেখে অবাক হয়ে যায়। প্রথমেই মেনে নিতে চায়নি, পরে সুন্দরী বৌমা দেখে এবং তাদের একমাত্র ছেলে অবশেষে মেনে নিতে বাধ্য হয়। তো আমিও পেলাম সুখের সংসার। তারপর সমস্ত ঘটনা বাড়িতে ফোন দিয়ে জানাই। বাড়ির লোকজন আমাকে অনেক বকাঝকা করে এবং বাড়ির লোকজন আমার বাবা মাকে অনেক অসম্মান করে। তোমার মেয়ে আসলেই খারাপ, তুমিও একটা খারাপ, না হলে তোমার মেয়ে এভাবে বেগে যায় কেন? বুঝেনি তো গ্রামের মানুষ, মানুষের মুখ কি আর বন্ধ করে রাখা যায়? তারপর আমি তাদেরকে বললাম, দেখো বাবা, যা করেছি ভুল করেছি, এভাবে আমার আসা উচিত হয়নি, কিন্তু আমি কি করব? তোমরা তো আমার জন্য চেষ্টা কম করনি, চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গেছো, কিন্তু কোনো কিছুই করতে পারলা না। এদিকে আমার বয়সও পেরিয়ে যাচ্ছে। তাই বাবা, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে ফোন রেখে দিলাম। তো আমার স্বামীর সাথে সংসার শুরু হলো। ফ্ল্যাট বাড়ি, অনেক বড় লোক। আমিও দেখতে শুনতে কম সুন্দরী নই, গরিবের মেয়ে, কিন্তু দেখে কেউ বলবে না গরিবের মেয়ে। তাই আমার বাসরঘরটাও সাজা সেইভাবেই। বাসরঘর দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এমন বাসরঘর জীবনে কল্পনাও করিনি। মনে মনে ভাবি, পূর্ব পুরুষ মনে হয় কোনো ভালো কাজ করেছিল, তারই ফল মনে হয়। এমন একটা স্বামী পেয়েছি, এমন একটা সংসার পেয়েছি, আর এমন একটা বাসরঘর পেয়েছি। তো রাতে আমার বাসর হবে, মনে আমার খুব আনন্দ, আনন্দে মনটা লাফালাফি করছিল। আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আপু, কি হয়েছিল একটু বলেন, দর্শকরা শুনতে চান। বাসর করে কেমন লাগছিল আপনার? হ্যাঁ ভাই, বলবো। কষ্ট করে যখন এসেছি, ঘটনাটা বলে যাব। তো আপনারা শেষ পর্যন্ত আমার গল্পটি শুনবেন, তাহলে আমার মনটা একটু হালকা হবে। তারপর বাসর ঘরে রাত 12টার সময় আমার স্বামী আসলো। স্বামীকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। কি করব কি না করব ভেবে পাচ্ছি না। তো স্বামীও তখন আমার কাছে আসলো। আমি খাট থেকে নেমে গিয়ে স্বামীকেই প্রথমে সালাম করলাম এবং স্বামীও আমাকে তুলে বলল, কি করছ বিথি? তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। এই বলে সে তার বুকের মধ্যে আমাকে জড়িয়ে নিয়ে আনন্দে মনটা কি যে করছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তারপর যখন স্বামী আমাকে খাটের উপর নিল, আমি বললাম, কি করছো? সে বলল, যা করার তাই করছি, আজকে কোনো কথা বলবে না, শুধু দেখে যাবে। তখন আমার স্বামী একটা একটা করে আমার সব কিছু খুললো এবং আমার সাথে বাসরঘর করলো। কিন্তু স্বামী আমার বাসরঘর করলো ঠিকই, কিন্তু যে আশা ছিল স্বামীর কাছ থেকে যে সুখটা পাবো, প্রত্যেকটা নারী যে সুখটা আশা করে, সেই সুখটা আমি পাইলাম না। সব কিছুই পাইলাম, কিন্তু স্বামী যে সুখটা আশা করে। কিন্তু বাদ কাপড়ে কি সুখ? একটি মেয়ে শুধু কি বাদ কাপড়ে আশা করে? বাদ কাপড়ের জন্যই কি বিয়ে হয়? না। ঠিক তেমনই স্বামী সুখ পেল ঠিকই, আমাকে দিতে পারলো না। তার আগেই স্বামীরটা হয়ে গেল। তখন আমার খুব বিরক্ত লাগলো। তারপর আমি মনে মনে চিন্তা করলাম, প্রথম দিন যেহেতু, এজন্যই মনে হয় এরকম হয়েছে, হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না, দিন যাচ্ছে ঠিক হই, তার এই অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। দিনের পর দিন আমার খুব খারাপ লাগতে লাগলো। তখন আমি কি করবো আর বুঝতে পারছিলাম না। একদিন আমার স্বামী আমাকে তার বন্ধুর বিয়েতে নিয়ে গেল এবং সেখানে দুমদাম করে বিয়ে হলো এবং আমরাও এখানে বিয়েতে গিয়ে আনন্দ করলাম। বিয়েতে গিয়ে আনন্দ করে আবার বাসায় ফিরলাম। তারপরও আমার স্বামী স্বাভাবিক হচ্ছে না। তখন মনে মনে আমার খুব বিরক্ত লাগতে লাগলো এবং স্বামীর প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমতে লাগলো। আমার স্বামী কিছুদিন পর আমাকে আর এত বেশি সময় দেয় না। সারাক্ষণ ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত। রাতে বাসায় আসলেও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। আমার দিকে তাকানোর তার কোনো সময় নেই। তাই আমি একদিন বাইরে গেলাম কিছু মার্কেট করার জন্য এবং আমাদের পরিচিত একটা রিক্সা ড্রাইভার ছিল, ওকে নিয়ে আমি টুকটাক কেনাকাটা করতাম। তো সেদিন আমি তাকে নিয়ে পাশের দোকানে কেনাকাটা করতে গেলাম এবং 1 নম্বর চক্কর থেকে কিছু মার্কেটিং করলাম। তখন বাসায় আসলাম। বাসায় এসে রিক্সাওয়ালাকে বললাম আমার জিনিসটি নিয়ে আসার জন্য এবং তাকে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে গিয়ে সরাসরি দরজা লাগিয়ে দিলাম, কেননা মনে মনে প্ল্যান করলাম
আজকে ওকে দিয়ে আমার মনের শখ মিটাবো। কেননা অনেকদিন যাবত তাকে দেখছি, তাকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং কোনোদিন সুযোগ পাচ্ছি না। আজকে যখন সুযোগ পেয়েছি, এই সুযোগটা আর মিস করবো না। তখন সোজা তাকে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে তার সাথে খোলামেলাভাবে সব কিছু বললাম। প্রথমে সে রাজি হতে চায় নাই, কিন্তু আমি তাকে বিভিন্ন কৌশলে রাজি করাই। এক পর্যায়ে আমি নিজেই আমার সব কিছু ওপেন করে দিয়ে তার হাতে সঁপে দেই এবং সে তার মনের সমস্ত শখ আহ্লাদ আমাকে দিয়ে মিটালো। এবং সে এমনভাবে আমাকে খুশি করলো যে খুশিটা কোনোদিন আমার স্বামী করতে পারেনি। আমার স্বামী বিয়ের পর থেকে একদিনও আমার সব মিটাতে পারেনি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কেরানীগঞ্জের সুন্দরী আপু বিউটির জীবনের গল্প শুনব। তাহলে চলুন আমরা গল্পটি শুনি। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি জানি এই রোজার মধ্যে সকলেই ভালো আছেন, আর আমি দোয়াও করি যে আপনারা সকলেই ভালো থাকেন। এখন আপনারাও বলতে পারেন যে বিউটি আপু আপনি কেমন আছেন। এই মুহূর্তে যারা আমার এই গল্পটি শুনছেন, আমি সবাইকে আমার মনের কথাটা বলছি। আমি ভালো নেই। ভালো থাকলে কি আর অনলাইনে গল্প বলতে আসি? আমার এই গল্পটি কোটি কোটি মানুষ দেখবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ভালো নেই। আর কেন ভালো নেই, আমার সেই জীবনের ঘটনাটিই বলবো। আমি একজন গরিব সাধারণ পরিবারের মেয়ে। সাধারণ পরিবার থেকে অসাধারণ হওয়ার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলাম কাজ করার জন্য। রাতারাতি বড়লোক হয়ে যাব এই স্বপ্ন নিয়ে। কিন্তু সবার স্বপ্ন সত্যি হয় না। আর ছিঁড়াকাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। গরিবের মেয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে নেই। তো এই কথাটি আমি এখন বিশ্বাস করছি যে আমার মতো সাধারণ মেয়েরা যদি রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে, তাহলে তাদের জীবনে কত সংগ্রাম, কত কষ্ট করতে হয় তা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, যাতে করে আমার মতো মেয়েরা আমার এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। প্রিয় দর্শক, যারা আমার এই গল্পটি শুনছেন, আপনাদেরকে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ বিউটি আক্তার। আমার বাড়ি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ চিনেন না এমন কোনো লোক নেই। ঢাকার পাশেই বুড়িগঙ্গা নদী পার হলেই কেরানীগঞ্জ থানা উপস্থিত। যদিও আমার বাড়ি ঢাকায়, তবে আমার বাসা একদম গ্রামেই পড়েছে। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমরা 4 বোন 2 ভাই। আমি সবার বড় মেয়ে। আমার বাবা একলা যে ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার ভালো করে চলে না। এছাড়াও আমাদের ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাতে আমার বাবাকে অনেক হিমশিম খেতে হয়। তো আমার বয়স যখন 10 বছর, তখন আমি প্রাইমারি পাস করি। প্রাইমারি পাস করার পর আমার অনেক ইচ্ছা ছিল আমি আরো লেখাপড়া করব। হাই স্কুলে ভর্তি হব, ভালো লেখাপড়া করে মাস্টারি করব, এরকম স্বপ্ন মনের মধ্যে ছিল। কেননা আমি ছাত্রী হিসাবেও ভালো ছিলাম। আমি যখন ক্লাসে যেতাম, সবার আগে আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমাকে যে বাড়ির পড়াগুলা দিত তা আমি সবগুলোই মুখস্থ করে যেতাম। আর এ থেকে আমার স্কুলের স্যারেরাও অনেক ভালোবাসতো এবং আমাকে অনেক আদর করতো এবং আমাকে অনেক ভালোবাসতো এবং আমার মাথায় হাত দিয়ে বলতো, আসলে তুই খুব ভালো মেয়ে রে, গরিব ঘরের মেয়ে এত মেধাবী। তুই যদি বড় লোক করে জন্ম নিতে, তাহলে যে তুই কেমন স্টুডেন্ট হতি। প্রিয় দর্শকরা, যারা আমার এই গল্পটি শুনছেন, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 5-এ ছিলাম, তখন আমার রুল ছিল 1। তো 1 রুল যার থাকে, নিশ্চয়ই তারা ভালো থাকে, এটা আশা করি সকলেই জানেন। তো আপনাদের কার কার রুল 1 ছিল কমেন্টে জানাবেন। আর যারা প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক কষ্ট করে ভিডিওটি করছি, এই জন্য আমি SNTV চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা ভাষা খুঁজে পাই না। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমার গল্পটি যারা শুনছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, কোটি কোটি মানুষ যেন দেখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তো আমি প্রাইমারি পরীক্ষা দিয়ে ফার্স্ট হই এবং যখন 6-এ ভর্তি হব, আমি আম্মা আব্বাকে বলি আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। কিন্তু তারা বলে, মা তোকে আর লেখাপড়া করতে হবে না, দেখ তোর ছোট ভাই বোনদেরকে ঠিক মতন খাওয়াইতে পড়াইতেই পারি না, তো আমরা কিভাবে তোকে লেখাপড়ার খরচ দিব। আমি বললাম, মা তোমরা যেভাবেই হোক আমার খরচ জোগাড় করো, আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে অনেক বড় হতে চাই। তখন আমার মা বলে, গরিবেরা এত লেখাপড়া করতে পারে না। আমি বললাম, কেন মা, গরিব দেখে কি হয়েছে, আমিও তো একটা মানুষ, আমারও তো 2 হাত 2 পা আছে, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, তাহলে আমি কেন পারবো না। তখন আমি বলি, আমিও পারবো মা, তোমরা শুধু আমাকে সামান্য খরচ দিয়ে যেও, স্কুল থেকে উপবৃত্তির টাকা দেবে, মোটামুটি অনেক খরচ হয়ে যাবে, সামান্য খরচ দিলেই আমার লেখাপড়াটা হয়ে যাবে। আমি তাদেরকে অনেক বুঝিয়ে বলি, তখন মা রাজি হয়। কিন্তু
আমার কপালটাই খারাপ। ওদিন বিকালবেলা আমার বাবা যখন বাজার করতে যায়, তখন বাবা আসার সময় অটো রিক্সাটা উল্টে গিয়ে কেটে পড়ে যায়। এতে করে আমার বাবা মারাত্মক আঘাত পায়। প্রিয় দর্শক শ্রোতা, গরিবের জন্য আল্লাহ মনে হয় সহায় হন না, না হলে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। এই মুহূর্তে কি এই ঘটনাটা ঘটে, তখন বাবাকে নিয়ে সবাই হাসপাতালে দৌড়াদৌড়ি করে। আমার প্রতিবেশী চাচা, দাদারা আমার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। বলে রাখা দরকার, আমার আপন কোনো চাচা নেই, আমার বাবা একা। তবে আমার 4 জন ফুপু আছে। আমার ফুপুরা তাদের ওয়ারিশ নিয়ে গেছে, যার কারণে আমার বাবার একদম সামান্য সম্পদ রয়েছে এবং ফুপুরাও আমাদের খোঁজ খবর নেয় না। তো যাই হোক, তখন বাবাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করা হয়। বাবা ভালো হয় ঠিকই, কিন্তু দুর্ভাগ্য, বাবা বাকি জীবন আর কাজকর্ম করে খেতে পারবে না। কেননা বাবার যে 2টা পাও ছিল, সেই 2টা পাওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। তাই বাবা তখন প্রতিবন্ধী হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে। আর তখন আমাদের সংসারে, তখন বাবাকে নিয়ে সবাই খুব টেনশনে পড়ে যায়। পরিবারটা একদম তছনছ হয়ে যায়। সকালবেলা বাবা ছিল ভালো মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কার কার জীবনে আমার মতো এরকম ঘটনা ঘটেছে? যদি আমার ঘটনার সাথে কেউ ঘটনা মিলে যায়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তখন তো আর আমি তত বেশি বুঝি না। 10 বছরের একটা মেয়ে, এরকম জ্ঞান কি আর থাকে? তখন আমার মা, আমরা 6 ভাই বোনকে নিয়ে বড় ধরনের বিপদের মধ্যেই পড়ে যায়। মা তখন কি করবে কোনো দিশাই পায় না। মা নানার বাড়ি যায়, নানার বাড়ি থেকে টুকটাক জিনিস নিয়ে আসে, রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায়। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের প্রতিহপ্তে ছাড় লাগতো প্রায় 1 কেজি। বুঝেনি তো গ্রামের মানুষ, তো নানার বাড়ি থেকে প্রতিদিন আর কতই দিতে পারে? যদিও নানা নানু বেঁচে আছে, কিন্তু মামারা বিয়ে করেছে। নানা নানু কোনো মাতবরি করলে মামিরা ঝগড়া লেগে যায়, তো যার কারণে সবসময় দিতেও পারে না। তখন কোনো রকম খেয়ে না খেয়ে আমাদের দিন কাটে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অবস্থা যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়লো হলে। কিন্তু তখন তো আর আপনারা দেখেন নাই। তখন মা ওর বাড়ি ধার বাড়ি টুকটাক কাজকর্ম করে সংসার চালাতে শুরু করে। কিন্তু গ্রামের মধ্যে মা ঠিকই কাজ করে, কিন্তু গ্রামের মানুষকে আর ঠিকমতো টাকা দিতে চায়? ঠিকমতো টাকা পয়সা দিতেই চায় না। সারাদিন কাজ করিয়ে 100-200 টাকা দিয়ে দেয়। তা দিয়ে কি আর এত বড় সংসার চলে? জিনিসপত্রের যে দাম, তা দিয়ে কোনোভাবেই সংসার চলতো না। তো এদিকে আস্তে আস্তে আমারও বয়স বাড়তে লাগলো। তো এক পর্যায়ে আমি বললাম, মা, আমি বাড়িতে না দেখে আমি ঢাকায় চলে যাব। আমি গিয়ে গার্মেন্টস করবো, তাহলে কিছু টাকা ইনকাম করে তোমাদেরকে দিতে পারবো। মা তখন বলল, তুই একটা মেয়ে মানুষ, তুই কোথায় যাবি? কোথায় গিয়ে কাজকর্ম করবি? আর বর্তমান যমুনাটা খুব খারাপ, কোথায় গেলে কি জানি হয়? তখন তো আরো বেশি দুশ্চিন্তায় পড়ব। তখন মা বলল, কি করব মা, তোর বাবাও অসুস্থ, প্রতিদিনই অনেক টাকার ওষুধ লাগে, আমি যে আর পারছি না রে। তখন আমি বললাম, মা ধৈর্যহারা হইও না, এই তো আমরা তো বড়ই হয়ে যাচ্ছি, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার দুর্দিন শেষ হয়ে যাবে। তো এই কথা বলে মাকে সান্ত্বনা দেই। মা বলে, তুই তো ভালোই পেকে গেছিস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি বললাম, মা, কোথায় আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি? আচ্ছা বলো তো, আমরা কি বড় হচ্ছি না? বড় হয়ে আমরা কি বাড়িতে বসে থাকবো?